নেপাল ভুটানের জলবিদ্যুৎ সঞ্চালনে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান ডক্টর ইউনূসের। জলবায়ু সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ। নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকার পুরস্কার পাচ্ছেন ইলন মাস্ক। সরকারি দক্ষতা উন্নয়ন নামে দপ্তর খুলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নেতৃত্ব দেবেন টেসলা প্রধান। ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলার দাবি রাশিয়ার। মস্কো পিয়ংইয়ং প্রতিরক্ষা চুক্তির অনুমোদন। এক দেশে হামলা হলে সহায়তা করবে অপর রাষ্ট্র। এবং রাজনৈতিক সংকটে টালমাটাল জার্মানি, জোট সরকারে ভাঙন। 16 ডিসেম্বর আস্থা ভোটের মুখোমুখি হবেন ওলাফ শলজ। 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ডাক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। জাতিসংঘের আয়োজনে জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে আজারবাইজানে দেয়া ভাষণে তিনি বলেন, পরিবেশ রক্ষায় অতিরিক্ত মুনাফা লাভের সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন সভ্যতা গড়ে তুলতে হবে। নতুন সভ্যতা গড়তে নিজের 3-0 ধারণা বাস্তবায়নের আহ্বান জানান বিশ্ববাসীর প্রতি। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সবচেয়ে বড় আয়োজন চলছে আজারবাইজানের বাকুতে। পরিবেশ রক্ষায় নিজ নিজ দেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ভাষণ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। It is now my pleasure to welcome His Excellency Mr. Mohamed Yunus. বুধবার বিশ্বমঞ্চের এই আয়োজনে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট ইন COP29 শীর্ষক সেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতিরিক্ত মুনাফা লাভের সংস্কৃতি বৈশ্বিক পরিবেশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে তুলে ধরেন তিনি। এই ধ্বংসযজ্ঞ রুখতে নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এ সময় নিজের প্রবর্তিত 3-0 ধারণা বিশ্বব্যাপী বাস্তবায়নের আহ্বান নোবেলজয়ী প্রধান উপদেষ্টার। Each young person will grow up as a 3-0 person. 0 net carbon emissions, 0 wealth concentration through building social businesses only, and 0 unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. That will create the new civilization. পাশাপাশি জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। In order to survive, we need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. এর আগে COP29 সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা স্তিমিত রয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আজারবাইজানের বাকুতে আছেন সহকর্মী মার্জিয়া মোমো। সরাসরি যাচ্ছি তার কাছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিশ্বের তালিকায় 7ম স্থানে বাংলাদেশ। প্রতি বছর গড়ে 30,000 কোটি টাকা আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের কৃষিতে। প্রতি বছর বাস্তুহারা হচ্ছেন হাজারো মানুষ, বিশেষ করে উপকূলীয় এলাকায়। এবং এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে দ্বিতীয় দিনের মতো জাতিসংঘের COP সম্মেলনে তিনি তার ব্যস্ত সময় পার করছেন। এবং সকালে তিনি যে সোশ্যাল বিজনেস গ্রুপ রয়েছেন সেখানে তিনি একটি বৈঠক করেছেন এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আজ বিকেলে তিনি তরুণ জলবায়ু কর্মীদের নিয়ে আরেকটি সামিটে অংশ নেবেন এবং সেই সামিটে তিনি তরুণ জলবায়ু কর্মীদের উদ্দেশ্যে তাদেরকে পরিবেশ রক্ষার যে আহ্বান, যেটি তিনি গতকালকে প্রথম দিনে জানিয়েছেন, সেটি আবারও পুনরাবৃত্তি করবেন। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে তিনি কিন্তু বলেছেন যে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু যে সংকট তা ত্বরান্বিত করেছে ধনী দেশগুলোর বাসিন্দাদের আচরণে
বিশেষ করে পরিবেশ বিনষ্ট হচ্ছে এবং কার্বন নিঃসরণ এবং যে ফসিল ফুয়েল রয়েছেন সেই ফুয়েলের অত্যাধিক ব্যবহারের কারণে কিন্তু পরিবেশের নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে ধনী রাষ্ট্রগুলো যাদের প্রতি বছর গড়ে $100 বিলিয়ন করে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর হাতে হস্তান্তর করার কথা, সেই কাজটিতে কিন্তু তারা লুকোচুরি খেলছেন। অর্থাৎ এই পর্যন্ত $100 বিলিয়ন পরিবর্তে মাত্র $80 বিলিয়ন সংগ্রহ করা হয়েছে এবং তার মাত্র 8% বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই যখন অবস্থা, আর তখন কিন্তু রক্ষায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে মানুষই প্রকৃতি নষ্ট করছে, পরিবেশ নষ্ট করছে, তাই মানুষকেই বদলাতে হবে, তবেই নিরাপদ হবে পৃথিবী। একই সঙ্গে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই সম্মেলনে অংশ নেওয়ার একদম শুরুর দিন থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের 21টিরও বেশি দেশের সরকার প্রধানের সঙ্গে, এবং প্রত্যেকবারই কিন্তু তিনি তার নিজ মাতৃভূমি বাংলাদেশের যে জলবায়ু ক্ষতিগ্রস্ত কারণে যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি তুলে ধরেছেন, তাদের সহযোগিতা চেয়েছেন। সবচেয়ে যে তথ্যটি জানা রাখতে চাই, যেই দেশগুলো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে, যেই দেশগুলো সবচেয়ে বেশি ফসিল ফুয়েল ব্যবহার করে, সেই শীর্ষ দেশগুলো যুক্তরাষ্ট্র, ভারত, চীন এবং রাশিয়ার যে সরকার প্রধান রয়েছেন, সেই বিশ্ব নেতারা কিন্তু কপ সম্মেলনে এখনও অংশগ্রহণ করেননি। এবং অনেক এই জন্য জলবায়ু কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে আজারবাইজানে যে প্রতিশ্রুত অর্থ আদায়ের উদ্দেশ্য নিয়ে যে কপ সম্মেলন, সেটি কিন্তু অনেকটা ভেস্তে যাবে। মূল যে দেশগুলো কার্বন নিঃসরণ করে তাদের এই সেই বিশ্ব নেতাদের এই অনুষ্ঠানে না আসাকে নিয়ে। তবে এরপরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আশাবাদ জানিয়েছেন যে জাতিসংঘ থেকে শুরু করে দায়িত্বশীল দেশগুলো এবং বিশ্ব নেতারা তারা যে বৈশ্বিক জলবায়ু সংকট সেটি মোকাবেলা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর জন্য তিনি তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। এবং বিশেষ করে তিনি বলছেন যে জীবনের যে আচরণ সেটি বদলাতে হবে, অর্থাৎ পরিবেশ বাঁচাতে হলে আমাদেরকে দোষারোপের গেম না খেলে আমাদেরকে এগিয়ে যেতে হবে পরিবেশ রক্ষায় এবং আমাদের জীবনকেও পরিবেশ বান্ধব করে সাজাতে হবে। তো এই ছিল আজারবাইজানের বাকু থেকে জাতিসংঘের আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আজারবাইজানে। বাংলাদেশে সবার মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত পাটেল। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। Freedom of expression, peaceful assembly, and association for all, including dissenting and opposition voices. These freedoms, in our point of view, are essential elements of any democracy. We routinely communicate that support to all our partners, including the interim government of Bangladesh, and upholding and protecting these freedoms for all Bangladeshis is necessary to ensure a true democratic future for the country. দেশের বাইরের খবর, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই নতুন একটি দফতর খুলতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত সরকারি দক্ষতা উন্নয়ন নামে সেই নতুন দফতরে নেতৃত্ব দেবেন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প নিজেই জানিয়েছেন এই তথ্য। আর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অভিবাসী ও মেক্সিকোর সীমান্ত নিয়ে নিজের কঠোর অবস্থান জানাবেন ট্রাম্প বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার পুরোটা সময় বেশ সক্রিয় ছিলেন ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনী প্রচারে অনুদানও দিয়েছেন প্রায় $20 কোটি। তাই ট্রাম্প জিতলে তার প্রশাসনে মাস্ক থাকবেন এমন আভাস ছিল আগে থেকেই। তবে কোন পদে দেখা যাবে টেসলা প্রধানকে তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে ইলন মাস্ককে নিয়ে বড় চমক দিলেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের আগেই সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতায় ইলন মাস্ককে দায়িত্ব দিতে যাচ্ছেন প্রস্তাবিত সরকারি দক্ষতা উন্নয়ন নামে নতুন একটি দফতরের। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান। মাস্ক নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি শেয়ার করেছেন। তার সঙ্গে কো চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারী বিবেক রামাস্বামীও। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি।
তবে প্রাথমিক বাছাইয়ে হেরে যান। এরপরই ট্রাম্পের নজরে আসেন রামাস্বামী। ট্রাম্প জানান এই দুই আমেরিকান তার প্রশাসনে সরকারি আমলাতন্ত্রকে দীর্ঘসূত্রিতার খোলস থেকে বের করে আনার পাশাপাশি অতিরিক্ত বিধিবিধান ও অপব্যয় কমানো এবং কেন্দ্রীয় সরকারের দফতরগুলোর সংস্কারের জন্য কাজ করবেন। প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ দফতরেও চমক দিয়েছেন ট্রাম্প। তার প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ। ৪৪ বছর বয়সী হেগসেথ মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। এদিকে আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে প্রবেশের পর তার পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাশিয়ার সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে উত্তর কোরিয়া। চুক্তি অনুসারে এক দেশে সশস্ত্র হামলা হলে তাকে সেনা দিয়ে সহায়তা করবে অপর দেশ। দুই দেশের এমন চুক্তিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা ব্যবহারের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। মধ্যে সম্পর্ক জোরদারে ব্যস্ত পুতিন ও কিম প্রশাসন। সোমবার রাশিয়ার সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি অনুমোদন দিয়েছে উত্তর কোরিয়া। চুক্তি অনুসারে দুই দেশের মধ্যে যদি কোনো একটি দেশে সশস্ত্র হামলা হয় তাহলে এক দেশের সেনা অন্য দেশকে সহায়তা করবে। মঙ্গলবার পিয়ংইয়ং এর রাষ্ট্রীয় গণমাধ্যম KCN এর বরাত দিয়ে রয়টার্স জানায়, রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এর আগে গেল ৬ নভেম্বর রাশিয়ার পার্লামেন্টেও এই বিষয়ক বিলটি সর্বসম্মতিতে পাশ হয়েছে। জুন মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে যান। তখনই পিয়ংইয়ং এর সঙ্গে সামরিক চুক্তি সই করে মস্কো। তবে এবার সামরিক চুক্তির অনুমোদনের বিষয়টি সামনে আসার পর কিমের সেনাদের রাশিয়াকে সরাসরি সাহায্য করার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। এছাড়াও এই চুক্তি দুই দেশের সম্পর্ক নিয়ে চলমান বিতর্ককে উস্কে দেবে বলে ধারণা অনেকের। অন্তরা সেন, সময় সংবাদ। রাজনৈতিক সংকটে টালমাটাল ইউরোপের দেশ জার্মানি। 16 ডিসেম্বর চ্যান্সেলর ওলাফ শলসকে মুখোমুখি হতে হবে আস্থা ভোটের। জোট সরকারে ভাঙনের জেরে আগাম নির্বাচনের ডাক দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আগামী 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। আগাম ভোটের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন জার্মান নাগরিকরা। এটি দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশা তাদের। বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। 2001 সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন জার্মানির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা ওলাফ শলস। নির্বাচনে জয়ের পর ফ্রি ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি অব জার্মানি দুই দলকে সঙ্গে নিয়ে ত্রিদলীয় জোট সরকার গঠন করেন তিনি। তবে গত কয়েক মাস ধরে শরিক দল ফ্রি ডেমোক্রেটিক পার্টির সঙ্গে টানাপোড়েন চলছিল শলসের নেতৃত্বাধীন এসপিডির। এর জেরেই 7 নভেম্বর অর্থমন্ত্রী ও ফ্রি ডেমোক্রেটিক পার্টির প্রধান ক্রিশ্চিয়ান লিন্টনারকে পদচ্যুত করেন শলস। এতেই শরিকদের ঐক্যে বড় আঘাত আসায় বিদায় ঘণ্টা বাজে শলস প্রশাসনের। টালমাটাল অবস্থার মধ্যে আগামী বছরের 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ডাক দিয়েছে দেশটির রাজনৈতিক দলগুলো। মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগেই জোট সরকারে ফাটল ধরায় এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। আগাম ভোটের এই ডাক জার্মানদের জন্য কল্যাণ বয়ে আনতে পারে বলে আশা দেশটির নাগরিকদের। আমার কাছে এটা বেশ যুক্তিসঙ্গত মনে হচ্ছে। এতে জনগণের আরো কল্যাণ হতে পারে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের 16 ডিসেম্বর ওলাফ শলসকে মুখোমুখি হতে হবে আস্থা ভোটের। বিশ্লেষকরা বলছেন, যেহেতু এরই মধ্যে শলসের নেতৃত্বাধীন সরকার ভেঙে গেছে, তাই আস্থা ভোটের ফলাফল তার জন্য ইতিবাচক নাও হতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বাড়তে থাকা বেকারত্ব আর মুদ্রাস্ফীতির চাপে অস্থিতিশীল হয়ে পড়ছে যুক্তরাজ্যের অর্থনীতি। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে বেকারত্বের হার ছিল 4.3%। এ সময় 4.8% হারে মজুরি বাড়লেও তা গত 2 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদরা বলছেন, চলমান পরিস্থিতি মোকাবেলায় সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। যুক্তরাজ্যে লাফিয়ে বাড়ছে বেকারত্ব। ব্রিটিশ গণমাধ্যম BBC এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 4.3%। এর আগে জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত এই হার ছিল 4%। ব্রিটিশ পরিসংখ্যান দফতরের তথ্য অনুযায়ী দেশটিতে শ্রমিকদের মজুরি বাড়লেও তা মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক মজুরি বৃদ্ধির হার ছিল 4.8%, যা গত 2 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদরা বলছেন, এতে কর্মসংস্থান ও ক্রয় ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব পড়ছে।
বেকারত্ব ও মজুরির এমন অস্থিতিশীলতার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছে বিবিসি। গণমাধ্যমটি জানায়, দেশটির অর্থনীতি প্রথমত করোনা মহামারীর সময় ধাক্কা খায়। এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যপণ্যের দামও বাড়তে থাকে হুহু করে, যা ব্রিটিশ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া দেশটির সরকার উদ্যোক্তাদের ওপর কর বৃদ্ধি ও ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্তের কারণে এমনকি অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে। অর্থনীতিবিদরা বলছেন, এই সংকট মোকাবিলায় সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। তাদের আশঙ্কা, বর্তমান অবস্থা চলতে থাকলে বেকারত্বের হার আরও বাড়বে, যা দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। 2024 সালের বুকার পুরস্কার জিতেছেন যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 6 নভোচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখা অরবিটাল বইয়ের জন্য মঙ্গলবার তাকে এ পুরস্কার দেওয়া হয়। মহাকাশ নিয়ে লেখা 136 পৃষ্ঠার বইটি বুকার জয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। এদিকে যেসব মানুষ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার থাকেন এবং কাজ করেন, তাদের জন্য পুরস্কারের 50,000 পাউন্ড উৎসর্গ করেছেন সামান্থা। আন্তর্জাতিক সময়। চীনের শানসি প্রদেশে 4300 বছরের পুরানো তাওসি ধ্বংসাবশেষের স্থানে একটি নতুন জাদুঘর নির্মাণ করা হয়েছে। 5000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত এই জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাওসি সাইট মিউজিয়াম নামের জাদুঘরটিতে দেশটির প্রাচীন জীবন ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। সাজিয়ে রাখা হয়েছে ড্রাম, কলসি সহ প্রাচীনকালের নানা তৈজসপত্র। বিশেষ এই জিনিসগুলো উদ্ধার করা হয়েছে চীনের 4300 বছরের পুরনো প্রাচীন তাওসি ধ্বংসাবশেষ থেকে। এসব সংরক্ষণে ওই একই জায়গায় একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে। সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জাদুঘরটি। প্রায় 5000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তাওসি সাইট জাদুঘরটিতে 230টি নিদর্শন স্থান পেয়েছে, যার মধ্যে রয়েছে মৃৎশিল্প, ব্রোঞ্জ সামগ্রী, কাঠের তৈরি জিনিসপত্র, জেড পাথরের তৈরি সামগ্রী সহ নানা ধরনের ঐতিহ্যপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন। এছাড়াও 29টি বাদ্যযন্ত্র যেমন ঢাক, পাথরের ঘণ্টা, মাটির ঘণ্টা ইত্যাদি আবিষ্কার করা হয়েছে, যে বাদ্যযন্ত্রগুলোর বেশিরভাগই তৎকালীন অভিজাত শ্রেণীর মানুষ ব্যবহার করতেন। তঙ্গু নামের এই ড্রামটি গাছের ছাল এবং কুমিরের চামড়া দিয়ে তৈরি। এই ঐতিহ্যটি 4000 বছরেরও বেশি পুরানো তাওসি সংস্কৃতির। জাদুঘর ছাড়াও তাওসির প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও সৃজনশীলতা পার্ক গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে চীনের স্থানীয় সরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঐতিহ্য ও সভ্যতা সুন্দরভাবে সংরক্ষণ করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নেপাল, ভুটানের জলবিদ্যুৎ সঞ্চালনে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান ডক্টর ইউনূসের। জলবায়ু সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ। নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকার পুরস্কার পাচ্ছেন ইলন মাস্ক। সরকারি দক্ষতা উন্নয়ন নামে দপ্তর খুলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নেতৃত্ব দেবেন টেসলা প্রধান। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।